এই গল্পটা হলো ১৯৪০-এর, যখন ভারতে ইংরেজরা রাজ করত। গৌতম ইংরেজদের ধোঁয়া ওড়ানো ট্রেনের ড্রাইভার ছিল। ওই সময়ে আমাদের দেশে ভূত প্রেত খারাপ আত্মাদের প্রভাব খুব বেশি ছিল। প্রতিদিন রাতে গৌতমের ঘরে ইংরেজ সদস্য কামাল তাকে ট্রেনের সময়সূচি দিতে আসতো। কামাল সাধু দেব দেবতায় বড় বিশ্বাসী ছিল। সে শুধু নামেই ইংরেজ ছিল। এই নিন আপনার আজকের ট্রেনের টাইম টেবিল। আরে বাবু, গুড মর্নিং। আসুন, বসুন, একটু চা খান। আরে না না, আমি চা খেয়ে এসেছি। আজকের টাইম টেবিল একটু এলোমেলো করা হয়েছে। আপনি বরং টাইম টেবিলের প্রস্তুতি নিন। আরে, আমার তো দিন শিফটের টাইম টেবিল। আজ আবার রাতের টাইম টেবিল এসে পড়েছে দেখছি। আগে গৌতম বাবু, আপনাকে ট্রেনের ইঞ্জিন নিয়ে মুম্বাইয়ে যেতে হবে, আর সেজন্যে আপনাকে আজ রাত ১টার সময় স্টেশনে পৌঁছাতে হবে। উফ, কামাল বাবু, সবটা বুঝলাম। আপনার চিন্তা করতে হবে না, আমি সময় মতো স্টেশনে পৌঁছে যাব। গৌতম তার বউকে রাতে স্টেশনে যাবার কথাটা বলল। শোনো নীলিমা, আমি রাতের নাইট শিফটে যাব, তাই আমার জন্য খাবার দাবার আগে থেকেই রেডি করে রেখো। ২৪ ঘন্টা লাগবে মুম্বাইয়ে পৌঁছাতে, সেটা তো ভালো করেই জানো। ওগো শুনো না, তুমি একা যেও না কেমন? তোমার বন্ধু রমেশকেও সঙ্গে নিয়ে যেও। আর তোমার যাওয়ার পথে ওই কালো পুলটা পড়বে, পুলটা দেখে শুনে পার হয়েও। শুনেছি ওই পুলে নাকি খারাপ প্রেতাত্মা ঘোরে। আচ্ছা আচ্ছা, আমি রমেশকে নিয়েই যাব সঙ্গে, তুমি একদম চিন্তা করো না। তারপর গৌতম বাবু তার বন্ধুকে সাইকেলে করে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল। যেতে যেতে তারা সেই কালো বড় পুলের কাছে এসে পৌঁছে। তখন তারা পুলের এপারে একটি সুন্দরী মেয়েকে শাড়ি পরে দাঁড়িয়ে থাকতে দেখে। এই দেখ, ওখানে একটা মেয়ে দাঁড়িয়ে রয়েছে। এই, থাকুক, তুই সোজা চল ভাই, আমার তো ভয় করছে। না না, মেয়েটার যদি আমাদের কোনো সাহায্যের প্রয়োজন হয়। বলেই তারা মেয়েটার কাছে গিয়ে থামল। এই মেয়ে, এই মেয়ে, এত রাতে তুমি এখানে কি করছো? কোনো সমস্যায় পড়েছো? তোমার কি কোনো সাহায্য প্রয়োজন? আমি পুলের ওপারে থাকি, কিন্তু একা একা বলে পুল পাড়ি দিতে পারছি না। আপনি কি আমাকে আপনার সঙ্গে নিয়ে আমাকে পুলটা পার করে দেবেন? গৌতম তার বন্ধুকে বারণ করবে। ঠিক তখনই রমেশ সুন্দরী মেয়ের কণ্ঠে হারিয়ে যায় এবং মেয়েটিকে সঙ্গে নেবার জন্য হ্যাঁ বোধকভাবে মাথা নাড়ায়। কিন্তু তোমার নামটা কি? আমার নাম মুক্তা। তারপর তারা মেয়েটিকে সঙ্গে নিয়ে হাঁটা শুরু করে। মেয়েটি ছিল রমেশের একদম পাশেই। রমেশ এক হাত দিয়ে সাইকেল ধরেছিল, আরেক হাত দিয়ে মেয়েটির শরীরে যেই না টাচ করতে গেল, সঙ্গে সঙ্গে মেয়েটির চেহারা পরিবর্তন হয়ে যেতে শুরু করলো। তার চোখের মণি সাদা হয়ে গেল। কতদিন পর মানুষের রক্ত খাবো, কি যে শান্তি পাবো বলেই ডাইনিটা রমেশের ঘাড়ে তার শিয়ালের মতো দাঁত বসিয়ে দিয়ে রক্ত চুষতে শুরু করে। তারপর তার ঘাড় থেকে মাথাটা আলাদা করে ডাইনিটা গৌতমকে ধরতে যাবে। ঠিক তখনই গৌতম সাইকেলের প্যাডেল জোরে চাপিয়ে পুল পার হতে শুরু করে। তা দেখে ডাইনিটা প্রচণ্ড রেগে যায় এবং জোরে জোরে শব্দ করতে থাকে। কত দূর পালাবি? কতক্ষণ পালিয়ে বাঁচতে পারবি? তোকে তো আমার কাছেই আসতে হবে। গৌতম খুব জোরে সাইকেল চালিয়ে পুলটা কোনো রকমে পার হয়ে স্টেশনে গিয়ে সাইকেল থেকে পড়ে অজ্ঞান হয়ে যায়। তখন একটা ইংরেজ মাস্টার এসে তার জ্ঞান ফেরায়।
হ্যাঁ, কি গৌতম বাবু, কি হয়েছে আপনার? আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, আমি ঠিক আছি, আমার কিছু হয়নি। কিন্তু আমি আসার পথে ওই পুলের কালো ডাইনিটা আমার সামনে আমার বন্ধু রমেশকে মেরে ফেললো। একটুর জন্য আমি প্রাণে বেঁচে ফিরেছি সাহেব। আপনি ভয় পাবেন না গৌতম বাবু, আপনি বাড়ি ফেরার পথে আমি আপনাকে এগিয়ে দিয়ে আসবো। আমার খুব ভয় করছে সাহেব, ওই ডাইনিটা আমাকেও মেরে ফেলবে। আমাকে বাঁচান, বাঁচান সাহেব, সাহেব আমাকে বাঁচান আমাকে। আপনি ভয় পাবেন না গৌতম বাবু, আমি কিছু মন্ত্র জানি। আপনি আপনার রুমালটা দিন আমাকে, আমি কিছু মন্ত্র পড়ে রুমালে দিচ্ছি। আপনি সেই রুমাল নিয়ে পুল পাড়ি দেবেন, তাহলে আপনার কোনো ক্ষতি হবে না। এটা আমার সাথে থাকলে আমি নিরাপদ তো? ওই পেতনিটা আমার কিছু করতে পারবে না তো? না না, তুমি নিরাপদ, সে তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তুমি রুমাল থেকে এগুলো বের করে পেতনির উপর ছিটিয়ে দেবে, তাহলে পেতনিটা তোমার কাছে আসতেই পারবে না। তারপর গৌতম সেই রুমালটা পকেটে করে নিয়ে সাইকেলে করে পুল পাড়ি দিতেই যাচ্ছিল। ঠিক তখনই পেতনিটা ভয়ঙ্কর চেহারায় আকাশ থেকে উড়ে উড়ে এসে গৌতমের পাশে এসে দাঁড়ালো। আমি জানতাম তুই আসবি, তোকে তো এই পথ দিয়ে আসতেই হতো। এবার তোকে কে বাঁচাবে? তুই কিভাবে প্রাণে বাঁচবি? এবার আমার হাত থেকে এখন তোর বন্ধুর মতো তোর রক্ত চুষে চুষে খাবো। গৌতম রুমালটা পকেট থেকে বের করার আগেই, কিছু বুঝে ওঠার আগেই পেতনিটা গৌতমের কাছে আসতে শুরু করে। যেই না পেতনি কাছে আসলো, অমনি একটা কারেন্টের মতো ঝটকা খেয়ে দূরে সরে যায় এবং তার গায়ে জ্বালা পোড়া করতে শুরু করে। ও ও তাহলে এই ব্যাপার, তুই তোর সঙ্গে মন্ত্র নিয়ে এসেছিস যাতে করে আমি তোর কাছে যেতে না পারি। আমিও দেখব কতক্ষণ তুই নিজেকে আমার কাছ থেকে দূরে রাখতে পারবি। তারপর গৌতম তার পকেট থেকে রুমালটা বের করে যেই না পেতনির শরীরে ফেলবে, সে দেখতে পেল পেতনিটা রমেশের কাটা মাথা হাতে ধরে নিয়ে দাঁড়িয়ে হাসছে। ও মাগো, এটা কি দেখছি আমি? রক্ষা করো ভগবান, ভগবান আমাকে রক্ষা করো, আমাকে ভগবান। পেতনিটা হা হা করে হাসছিল আর গৌতম ভয়ে কাঁপছিল। তারপরও গৌতম মনে সাহস নিয়ে রুমাল থেকে মন্ত্র বের করে পেতনির শরীরে ছিটিয়ে দিল। ফলে পেতনিটার পুরো শরীরে আরও বেশি বেশি জ্বালা পোড়া করতে শুরু করে এবং পেতনিটা অনেক জোরে জোরে চিৎকার করতে থাকে। সে সুযোগে গৌতম সেখান থেকে প্রাণ নিয়ে পালিয়ে আসে। তুই পালিয়ে কোথায় যাবে? একদিন না একদিন তোকে আমি তো ধরবই। আজ তুই ফিরে যেতে পারলেও যেদিন তোকে আবার এখানে পাবো, সেদিন হবে তোর শেষ দিন। সেদিন তোর রক্ত চুষে খেয়ে আমি আমার রাগ মেটাবো। গৌতম হাঁপাতে হাঁপাতে বাড়ি ফেরে। এ কি, তুমি ফিরে এলে যে? তোমাকে এমন দেখাচ্ছে কেন? আমাকে জল দাও গিন্নি, আমি খুব জোর বেঁচে ফিরেছি। ওই পুলের কালো পেতনিটা রমেশকে মেরে ফেলেছে, আমাকেও মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু আজ ওই স্টেশন মাস্টার সাহেবের মন্ত্রের জন্য পেতনিটা আমার কাছে আসতে পারেনি, নইলে আমাকে আর জীবিত দেখতে না গো। এই নাও জল খাও, তোমাকে আর নাইট শিফটে ডিউটি করতে হবে।